আসসালামু আলাইকুম। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, বরং স্বপ্ন সেটাই যেটা মানুষকে ঘুমাতে দেয় না। আজ আমি বিজ্ঞানের রসায়নের পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। এই আলোচনার আগে রেফারেন্স কিছু বই সম্পর্কে জানা দরকার। যেমন বাজারে তোমরা পাবা ডক্টর সরোজ কান্তি সিংহ হাজারির বই, এরপর ডক্টর মোহাম্মদ মহসিন হোসেনের বই, মাহবুব হাসান লিঙ্কনের বই, নজরুল ইসলামের বই। এই সমস্ত বইয়ের সঙ্গে তোমরা এই যে বইগুলোর রাইটারের নাম আমি লিখছি, এই রাইটারের বইয়ের সঙ্গে এই পড়াগুলো একটু মিলিয়ে নিতে হবে। বিজ্ঞান চর্চার বিষয় যত বেশি চর্চা করবা, যত বেশি অনুসরণ করবা, ততই বিজ্ঞানের তথা রসায়নের জ্ঞান অর্জন করা সম্ভব। বিজ্ঞানী জে থমসন 1897 সালে ক্যাথোড রশ্মি পরীক্ষা করার কালে ইলেকট্রন আবিষ্কার করেন। গত ক্লাসে আমরা এটাই আলোচনা করতেছিলাম যে বিজ্ঞানী জে থমসন 1897 সালে ক্যাথোড রশ্মির উপর পরীক্ষাকারী ইলেকট্রন আবিষ্কার করেন। আর এই ইলেকট্রন আবিষ্কারের পর হতে 1897 থেকে 1932 সাল পর্যন্ত বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর প্রাপ্ত তথ্য থেকে পরমাণুর গঠন সম্পর্কে যে মতবাদগুলো প্রদান করেন, সেই মতবাদেই হচ্ছে পরমাণু মডেল। আজ আমরা যে কয়টি মডেল সম্পর্কে আলোচনা করব, পরমাণুর গঠন সম্পর্কিত যে কয়েকটি মডেল রয়েছে, তার মধ্যে 1 নম্বরে বলা যায় রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল। দ্বিতীয়ত বোরের পরমাণু মডেল। তৃতীয়ত কোয়ান্টাম বলবিদ্যা। পরমাণু মডেল। উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমরা এই 3টি মডেল সম্পর্কে আলোচনা করব। প্রথমত রাদারফোর্ডের পরমাণু মডেল, নিলস বোরের পরমাণু মডেল, কোয়ান্টাম পরমাণু মডেল। এই মডেলগুলো প্রদান করেন বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে। 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কিত যে মতবাদ প্রদান করেন, তাই বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেল নামে পরিচিত। রাদারফোর্ডের পরমাণু মডেলের জন্য রাদারফোর্ড আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা নামে একটু পরীক্ষা করেন। আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা। আলফা কণা বিস্ফোরণ পরীক্ষার মাধ্যমে পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কৃত হয়। নিউক্লিয়াস আবিষ্কার। আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা এর মাধ্যমে পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কার করেন তিনি। পরমাণুতে আমরা লক্ষ্য করেছি যে কিছু কিছু পরমাণু আছে, যে সমস্ত পরমাণু থেকে স্বতঃস্ফূর্তভাবে রশ্মি নির্গত হয়, যেমন রেডিয়াম, ইউরেনিয়াম। এই সমস্ত পরমাণু থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা কণা বিস্ফোরিত হতে থাকে। এই আলফা কণা হিলিয়াম পরমাণু থেকে যদি 2টা ইলেকট্রন অপসারণ করা যায়, হিলিয়াম পরমাণু থেকে 2টি ইলেকট্রন অপসারণ করলে দ্বিধাতব চার্জ বিশিষ্ট একটি হিলিয়াম আয়ন পাওয়া যায়, হিলিয়ামের নিউক্লিয়াস পাওয়া যায়। এই হিলিয়াম নিউক্লিয়াস দ্বিধাতব চার্জ বিশিষ্ট, এর নামই আলফা কণা। আমি আবারও বলছি,
আলফা কণা কি? হিলিয়াম পরমাণু থেকে দুটি ইলেকট্রন অপসারণ করলে দ্বিধাতব চার্জ বিশিষ্ট যে নিউক্লিয়াস পাওয়া যায়, এই নিউক্লিয়াসটির নামই হলো আলফা কণা। আলফা কণার কিছু বৈশিষ্ট্য আছে। আলফা কণা প্রচণ্ড গতিসম্পন্ন একটি কণা, যার বেগ, এই আলফা কণার বেগ 1.0 × 10⁻⁷ হতে 2.50 × 10⁻⁷ মিটার/সেকেন্ড। যে আলফা কণার এত গতি, যে আলফা কণার গতিবেগ হলো 1.0 × 10⁻⁷ থেকে 2.5 × 10⁻⁷ মিটার/সেকেন্ড। এই আলফা কণায় দুটি প্রোটন ও দুইটি নিউট্রন আছে। আলফা কণায় দুইটি প্রোটন এবং দুটি নিউট্রন আছে। আলফা কণার ভর সংখ্যা হলো 4। বিজ্ঞানী রাদারফোর্ড তার পরীক্ষার জন্য, আলফা কণা বিস্ফোরণ পরীক্ষার জন্য এই আলফা কণা নিক্ষেপ করেন। আর এই পরীক্ষাটির জন্য যে সমস্ত উপকরণের প্রয়োজন হবে, সেই উপকরণগুলো হলো, 1 নম্বরে হচ্ছে আলফা কণা, পাতলা সোনার পাত। 1 নম্বরে আলফা কণা, দ্বিতীয়ত হলো পাতলা সোনার পাত, যার পুরুত্ব হবে 0.004 সেন্টিমিটার। যার পুরুত্ব হচ্ছে 0.0004 সেন্টিমিটার। পাতলা সোনার পাত একটা। তার সঙ্গে প্রয়োজন হলো জিঙ্ক সালফাইড আবরণযুক্ত একটি পর্দা। জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা। রাদারফোর্ডের আলফা কণা বিস্ফোরণ পরীক্ষার জন্য যে সমস্ত উপকরণের দরকার, সেই উপকরণগুলো হলো, একটা আলফা কণা, দ্বিতীয়ত পাতলা সোনার পাত, যার পুরুত্ব হবে 0.0004 সেন্টিমিটার, এবং একটা জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা। তাহলে আমরা দেখি এখন পরীক্ষাটা কিভাবে সম্পন্ন করা যায়। রাদারফোর্ড তার পরীক্ষা পরিচালনা করার জন্য একটা জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পাতলা পর্দা প্রথমত স্থাপন করেন। এই পাতলা পর্দার ওপর আলফা কণা, দ্বিধাতব চার্জ বিশিষ্ট আলফা কণা একটা সোনার পাতলা পাতের ওপর নিক্ষেপ করেন। এই সোনার পাতলা পাতের ওপর যখন আলফা কণা নিক্ষেপ করেন, প্রচণ্ড গতিসম্পন্ন এই আলফা কণাগুলোকে যখন সোনার পাতলা পাতের ওপর নিক্ষেপ করা হয়, তখন তিনি লক্ষ্য করেন যে প্রায় সব কণাগুলোই, আলফা কণাগুলোই সোজা পথে চলে যাচ্ছে এবং জিঙ্ক সালফাইডের ওপর আলোকছটা সৃষ্টি করে। তিনি লক্ষ্য করেন যে অধিকাংশ কণাগুলোই সোজাসুজি পাতলা পাত ভেদ করে জিঙ্ক সালফাইডের পর্দার উপরে চলে পড়তেছে এবং আলোকছটা সৃষ্টি করতেছে। সামান্য 2-4টি কণা একটু বেঁকে যাচ্ছে, অল্প সংখ্যক কণা পাতলা পাত হতে একটু বেঁকে গিয়ে আমরা দেখতে পাচ্ছি
পর্দার ওপর বেঁকে গিয়ে আলোকছটা সৃষ্টি করতেছে। আর মাত্র দু একটি কণা যে পথে যাচ্ছে ওই পথে ফিরে আসছে। প্রায় 20,000-এর মধ্যে একটি কণা, তা প্রায় 20,000-এর মধ্যে একটি কণা যে পথে যাচ্ছে ওই পথে ব্যাক করে ফিরে আসছে। তিনি পর্যবেক্ষণ করে দেখেন যে প্রায় 99% কণাই, প্রায় 99% আলফা কণা জিঙ্ক সালফাইডের পাতলা পর্দার ওপর আলোকছটা সৃষ্টি করছে। আর কিছু সংখ্যক কণা একটু বেঁকে যাচ্ছে, আর মাত্র দু একটি কণা, অর্থাৎ 20,000-এর মধ্যে মাত্র একটি কণা, খুব কম সংখ্যক কণা যে পথে যাচ্ছে ওই পথে ফিরে আসছে। আমরা লক্ষ্য করি চিত্রে, যে পথে যাচ্ছে ওই পথে ফিরে আসছে। এই পরীক্ষাটা থেকে বিজ্ঞানী রাদারফোর্ড সিদ্ধান্তে উপনীত হন যে পরমাণুর অধিকাংশ স্থানেই ফাঁকা। তিনি এই পরীক্ষা থেকে সিদ্ধান্তে উপনীত হন যে পরমাণুর ভিতরে অধিকাংশ স্থান ফাঁকা। এই ফাঁকা জায়গাগুলোয় ইলেকট্রন আবর্তন করছে। যেহেতু আলফা কণা ধনাত্মক চার্জযুক্ত, কাজেই আলফা কণার সঙ্গে তাদের কোনো সংঘর্ষ বাঁধছে না। এই জন্য এই কণাগুলোর আলফা কণার গতি অপরিবর্তিত আছে, অর্থাৎ কোনো ধরনের গতি পরিবর্তন ছাড়াই আলফা কণা জিঙ্ক সালফাইড এর প্রলেপযুক্ত পর্দার উপরে আলোকছটা সৃষ্টি করছে। মাত্র কয়েকটি কণা একটু বেঁকে যাচ্ছে। এই কয়েকটি কণা বেঁকে যাওয়ার কারণ হলো এই যে পরমাণুর নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত, পরমাণুর ভেতরে একটা ধনাত্মক চার্জযুক্ত কেন্দ্র আছে। এই কেন্দ্র থাকার কারণে আলফা কণা পজিটিভ চার্জযুক্ত হওয়ায় উভয়ের সঙ্গে বিকর্ষণ হচ্ছে। বিকর্ষণের ফলে কিছু সংখ্যক কণা বেঁকে যাচ্ছে। মাত্র দু একটি কণা, খুব অল্প সংখ্যক কণা বিপরীত দিকে ফিরে আসছে ভারী কোনো বস্তুর সঙ্গে সংঘর্ষের কারণে আলফা কণা যে পথে যাচ্ছে ওই পথে ফিরে আসছে মাত্র দু একটি কণা। এ থেকে সিদ্ধান্ত উপনীত হওয়া যায় যে পরমাণুর কেন্দ্রস্থলে ভারী এবং ধনাত্মক চার্জযুক্ত একটা কেন্দ্রস্থল আছে, যার নাম হলো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে যতগুলো ধনাত্মক চার্জ আছে তা প্রোটন সংখ্যার সমান। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন সংখ্যা যতগুলো আছে, ধনাত্মক চার্জও ঠিক ততগুলোই আছে। এর কারণ পরমাণু তড়িৎ নিরপেক্ষ। পরমাণু তড়িৎ নিরপেক্ষ থেকে প্রমাণিত হয় ধনাত্মক চার্জ এবং পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে আবর্তনশীল ইলেকট্রনের সংখ্যা পরস্পরে সমান। আর পরমাণুর আকার 10⁻⁻⁸ সেন্টিমিটার। পরমাণুর আকার 10⁻⁸ সেন্টিমিটার যদি আমরা ধরি, তাহলে নিউক্লিয়াসের আকার হবে 10⁻12 সেন্টিমিটার। অর্থাৎ একটা পরমাণুর তুলনায় পরমাণুর নিউক্লিয়াসের আকার অতি ক্ষুদ্র, খুবই ছোট। একটা পরমাণুর 10,000 ভাগ হতে 1,00,000 গুণ পর্যন্ত ছোট হলো নিউক্লিয়াস। অর্থাৎ একটা পরমাণুর 10,000 গুণ হতে 1,00,000 গুণ বড় নিউক্লিয়াসের তুলনায়। পরমাণুর নিউক্লিয়াস এতই ক্ষুদ্র। এ থেকে রাদারফোর্ড একটা সিদ্ধান্তে উপনীত হন
যে সিদ্ধান্তগুলোই এই পরীক্ষা নিরীক্ষা থেকে রাদারফোর্ড একটা সিদ্ধান্তে উপনীত হন, যে সিদ্ধান্তগুলোই রাদারফোর্ডের পরমাণু মডেল নামে পরিচিত। যে রাদারফোর্ডের পরমাণু মডেল, যেটা বলা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, যে রাদারফোর্ড পরমাণু গোলাকার, পরমাণু গোলাকার, গোলাকার পরমাণুর এই গোলাকার পরমাণুর কেন্দ্রস্থলে একটি ভারী ধনাত্মক চার্জযুক্ত কেন্দ্র রয়েছে, যার নাম হলো নিউক্লিয়াস। আমি আবারও বলছি, পরমাণু গোলাকার এবং গোলাকার পরমাণুর কেন্দ্রস্থলে ভারী ও ধনাত্মক চার্জযুক্ত যে কেন্দ্রস্থল রয়েছে, এই কেন্দ্রস্থলের নামই হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের বাহিরে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে। নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনসমূহ নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে। এই নিউক্লিয়াসের আকার পরমাণুর তুলনায় অতিশয় ক্ষুদ্র বা অতিশয় নগণ্য, আর ইলেকট্রনসমূহ পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে আবর্তনশীল অবস্থায় রয়েছে। পরমাণু যেহেতু বিদ্যুৎ নিরপেক্ষ, কাজেই পরমাণুতে যতগুলো ধনাত্মক চার্জ রয়েছে, পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে ঠিক ততগুলোই প্রোটন সংখ্যা রয়েছে। পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো ধনাত্মক চার্জযুক্ত কণা রয়েছে, বাহিরের দিকে ঠিক ততগুলো ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে পরিভ্রমণ করছে বা আবর্তন করছে। বিজ্ঞানী রাদারফোর্ড এই গঠনটাকে সৌরজগতের সঙ্গে তুলনা করেন। সৌরজগতে সূর্যের চারিদিকে সৌরজগতে সূর্যের চারিদিকে গ্রহসমূহ যেমন প্রদক্ষিণ করছে, পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনসমূহ ঠিক একইভাবে পরিভ্রমণ করছে। পরিভ্রমণসমূহ যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যকার একটা কেন্দ্রমুখী বল রয়েছে, যে বলটাকে আমরা কেন্দ্রমুখী বল বলছি। কেন্দ্রমুখী বল, ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের যে কেন্দ্রমুখী বল, এবং একই সঙ্গে ইলেকট্রন যেহেতু চতুর্দিকে আবর্তনশীল অবস্থায় আছে, এর একটা কেন্দ্র বহির্মুখী বল আছে। এই কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বহির্মুখী বল পরস্পর সমান হওয়ার কারণে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো আবর্তনশীল অবস্থায় রয়েছে। এই মূলত রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল আমি আবারও বলছি, রাদারফোর্ডের পরমাণু মডেলের মূল স্বীকার্যই হলো তিনটি। প্রথমত, পরমাণু হলো গোলাকার ধনাত্মক চার্জযুক্ত একটি কেন্দ্র আছে, কেন্দ্রটাকে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াসের চারিদিকে অধিকাংশ স্থান ফাঁকা, পরমাণুর সমস্ত ভরই প্রায় কেন্দ্রস্থলে আবদ্ধ আছে। দ্বিতীয়ত, পরমাণু হলো তড়িৎ নিরপেক্ষ। যেহেতু পরমাণুগুলো তড়িৎ নিরপেক্ষ, কাজেই কেন্দ্রে যতগুলো ধনাত্মক চার্জ রয়েছে, এর বাহিরে ঠিক ততগুলো ঋণাত্মক চার্জ বিশিষ্ট কণা নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তনশীল অবস্থায় রয়েছে। তৃতীয়ত, পরমাণুতে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনসমূহ সৌরজগতে গ্রহগুলো যেমন পরিভ্রমণ করছে, ঠিক একইভাবে পরমাণুতে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনসমূহ আবর্তনশীল অবস্থায় আছে। মূলত রাদারফোর্ডের পরমাণু মডেল। এই ছিল আজকে আমার ক্লাস। আজকের ক্লাসের এখানেই সমাপ্তি। রাদারফোর্ডের পরমাণু মডেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।